হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটি হলো ক্লাস 9 হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 3। আজকে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটি শেয়ার করব। আগে দুটো পার্ট শেয়ার করেছি, আজকে কিন্তু এই থার্ড পার্ট তোমাদের সামনে শেয়ার করব কোন বই থেকে। এই বই থেকে ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ, জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 এর পার্ট 3 তোমাদের সামনে শেয়ার করার আগে বলবো, যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই এই বইটা নিয়ে বসবে। আর যাদের কাছে এই বই নেই তাদের কোনো সমস্যা নেই, তারা যে কোনো রাইটারের চ্যাপ্টার 5 বের করে নিয়ে বসলেই কিন্তু সেই যে টপিকগুলো আমি আলোচনা করব সেই টপিক নিয়ে বসলেই কিন্তু আজকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে কোনো রাইটারের বই হলেই হয়ে যাবে। তাই আমরা থার্ড সামেটিভের জন্য খাটছি। কিন্তু এই খাটার আগে আমি বলবো যে এখানে দেখো কিছু কিছু কোশ্চেন আজকে এই টপিকের উপরে করবো। অর্থাৎ 1 নম্বর টপিকে উইড্রো উইলসনের 14 দফা নীতি, 2 নম্বর টপিক হচ্ছে ভার্সাই চুক্তি, 3 নম্বর জাতিসংঘ। এই তিনটেই কিন্তু এই বই থেকে শেয়ার করব। তো চলো আমরা শুরু করি। এই শুরু করার আগে আমরা বলবো, কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা কাছে, তাই আগে থেকে যদি আমরা প্রিপারেশনটা নেওয়া থাকে তাহলে কিন্তু থার্ড সামেটিভ মানে একদম ফাইনাল। এই পরীক্ষাটা ভালো না হলে কিন্তু আমাদের আগামী বছরে গিয়ে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দেবো তখন কিন্তু একটু সমস্যায় পড়তেই হবে। তাই এই অভ্যাসগুলো আগে থেকে তৈরি করে নেওয়াটাই ভালো। এই আগে থেকে যদি অভ্যাসটা তৈরি করা থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তাই চলে যাব আমরা সেই ভিডিওতে, যেখানে রাখি এই বইটা থেকে শেয়ার করব। তাহলে চলো এই বইটা থেকে 5 চ্যাপ্টারের থার্ড পার্ট শেয়ার করি। তাহলে চলো শুরু করি। দেখো, শুরু করার সাথে সাথেই আমি বলবো যে ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ, জি কে পাহাড়ির বই থেকে 5 নম্বর চ্যাপ্টার আমরা বের করব। এই 5 নম্বর চ্যাপ্টার বের করার পরেই আমরা কিন্তু চলে আসব সেইখানে এই আলোচ্য বিষয়টাই। অর্থাৎ আলোচ্য বিষয়টা হচ্ছে বিংশ শতকে ইউরোপ। দেখো, আমরা এখানে চলে যাব। এই যে 5 নম্বর চ্যাপ্টার বিংশ শতকে ইউরোপ, আমরা টপিক বলেছি যে টপিকগুলো সেই টপিকের উপর থেকেই আলোচনা করব। আলোচনা করার মধ্যে দিয়েই এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করার সাথে সাথেই উত্তরগুলো কিন্তু শেয়ার করে দেবো। তাহলে দেখো, এখানে যে কোশ্চেনগুলো শেয়ার করব বা যে টপিকগুলো শেয়ার করব সেই টপিকগুলো থেকে একটুখানি দেখে নিই আগে। আমরা চলে এসেছি বিংশ শতকে ইউরোপ। এবার এই বিংশ শতকে ইউরোপের এগুলো আমাদের শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা শেয়ার করব এখান থেকে। দেখো, এই এইখান থেকে দেখো, উইড্রো উইলসন ও 14 দফা নীতির প্রকৃতি, আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 4 মার্চ 1913 খ্রিস্টাব্দ এবং 4 মার্চ থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন বিশ্ব শান্তি বিনষ্ট হওয়ার জন্য গোপন কূটনীতি ও বিভিন্ন জাতির প্রতি অবিচার, স্বৈরাচারী রাজতন্ত্রের অস্তিত্ব প্রভৃতি বিষয়কে দায়ী করেছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, অর্থাৎ শেষ হওয়ার পূর্বে 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা, ইউরোপের পুনর্গঠন প্রভৃতি ছিল এই ঘোষণার উদ্দেশ্য। দেখো, এখানে অনেক রাষ্ট্রের প্রধানই ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে উদ্যোগ নিয়েছিলেন এই মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন। তো তারই সহযোগিতায় কিন্তু এই 14 দফা নীতি ঘোষণা করা হয়। আর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনিই প্রথম এই পদক্ষেপটা নিয়েছিলেন। এবার চলে আসবো আমরা প্যারিসের শান্তি সম্মেলন। উইড্রো উইলসনের 14 দফার শর্ত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ককে যথেষ্ট প্রভাবিত করে। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মিত্রশক্তি ও তার সহযোগী 32টি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসের শান্তি সম্মেলন 1919
গঠিত হয়, অর্থাৎ মিলিত হয়। এবার এখানে সংকলিত হয়। তো মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন এখান থেকেই হবে। দেখো উইড্রো উইলসন অর্থাৎ বিগ ফোর কিন্তু এখান থেকেই হবে। তাই মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো এবং ইতালীয় প্রধানমন্ত্রী ভিত্তোরিও আর্লান্ডো ছিলেন এই সম্মেলনের মধ্যমণি। অর্থাৎ এই যে 14 দফা নীতি অর্থাৎ প্যারিসের শান্তি সম্মেলন এটা গঠিত হয়, এরাই কিন্তু 4 বৃহৎ শক্তি বিগ ফোর নামে পরিচিত। যদি বিগ ফোর নামের টিকা আসে তাহলে কিন্তু আমরা এটাই লিখব। আর এর প্রধান ছিলেন উইড্রো উইলসন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলে যাব আমরা পরের পাতাতে। দেখো এই পরের পাতাতে এসে দেখো এই সম্মেলনের সভাপতি ছিলেন কে? ক্লেমেন্সো। এই সম্মেলনে অক্ষ শক্তিভুক্ত বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মিত্র শক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ 5টি সন্ধি স্বাক্ষরিত হয়। অর্থাৎ এই প্যারিসের শান্তি সম্মেলনে উইড্রো উইলসনের আদর্শবাদ অর্থাৎ আদর্শ প্যারিসে শান্তি সম্মেলনের বহু ক্ষেত্রে উইলসনের আদর্শবাদ বা 14 দফা চ্যুতি ঘটে। তাহলে কি কি ঘটে সেগুলো একটু দেখো। প্যারিসে এটা কিন্তু বড় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এই চুক্তিগুলিতে আন্তর্জাতিক সহযোগিতা ও সহমর্মিতার যথার্থ প্রতিফলন ঘটেনি। চুক্তির শর্তাবলী আলোচনার সময় জার্মানি এবং অক্ষ শক্তিভুক্ত অন্যান্য রাষ্ট্রকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাদের এই উপনিবেশগুলির ক্ষেত্রে ন্যায় নীতি পালন করা হয়। 2 নম্বর দেখো, বহু জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। 3 নম্বর দেখো, তবে উইলসনের আদর্শবাদের উপর ভিত্তি করে মধ্য ও পূর্ব ইউরোপ জাতীয়তাবাদের বিজয় সম্ভব হয়। পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া প্রভৃতি দেশ স্বাধীনতা লাভে সক্ষম হয়। এই নীতিগুলো কিন্তু পরপর দেখো। চতুর্থ দেখো, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ গঠিত হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। এবার দেখো এখানে একটা ছোট্ট ঘর রয়েছে, এখানে কিন্তু সব কটা এই ঘরটা মানেই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এইটুকুর মধ্যে লুকিয়ে আছে। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো প্যারিসের শান্তি সম্মেলন 1919-এ ঘটে এবং মোট 5টি সন্ধি স্বাক্ষরিত হয়, এটা আমরা জানি। এই 5টি সন্ধিগুলি হলো, অর্থাৎ প্যারিসের শান্তি সম্মেলনে যে শর্তগুলি পালন করা হয়েছিল বা তার শর্তগুলি স্বাক্ষরিত হয়েছিল সেই শর্তগুলি লেখো। এটা কিন্তু একটা 3 নম্বর কোশ্চেন হিসাবে আসতেই পারে। তা দেখো 1 নম্বর হচ্ছে জার্মানির সঙ্গে ভার্সাই এর সন্ধি 28 জুন 1919। 2 নম্বর অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মেন এর সন্ধি 10ই সেপ্টেম্বর 1919 খ্রিস্টাব্দ। 3 নম্বর বুলগেরিয়ার সঙ্গে নিউলি এর সন্ধি 27 নভেম্বর 1919 খ্রিস্টাব্দ। 4 নম্বর দেখো হাঙ্গেরির সঙ্গে ট্রিয়ানান এর সন্ধি 4 জুন 1920 খ্রিস্টাব্দ এবং তুরস্কের সঙ্গে সেভরের সন্ধি 10ই আগস্ট 1920। এই যে প্যারিসের শান্তি সম্মেলনের সন্ধি অর্থাৎ শর্তগুলি কি কি, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। এই কোশ্চেনটাও কিন্তু আমি শেয়ার করেছি, তোমাদের সামনে শেয়ার করে দেবো। তারপরে দেখো এখানে একটুখানি চলে যাই যে ভার্সাই চুক্তির অর্থনৈতিক সমীকরণটা কি। দেখো এই প্রথম বিশ্বযুদ্ধ অবসানের পর অর্থাৎ 14 থেকে 18 শেষ হয়ে গেল, তাহলে অবসানের পর প্যারিসের শান্তি সম্মেলন অর্থাৎ 1919 খ্রিস্টাব্দ ঘটে। এই পরাজিত অক্ষশক্তির বিভিন্ন সদস্যের সঙ্গে বিজয়ী মিত্রশক্তি যে 5টি সন্ধি স্বাক্ষরিত করে তার মধ্যে উল্লেখযোগ্য এবং বিতর্কিত ছিল মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি। এটাই কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এটা কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এটাকে বিতর্কিত। তাই দেখো এটা ঘটে কবে? চুক্তি ঘটে 28 জুন 1919। তারপরে দেখো এই চুক্তির দ্বারা জার্মানির বিভিন্ন অংশ কেড়ে নেওয়া হয়, তার ওপর সামরিক শক্তি ধ্বংস করা হয়। তাহলে তার অংশটাকে কেড়ে নেওয়া হলো, তারপরে সামরিক শক্তিটাকে কেড়ে নেওয়া হলো এবং তার উপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হলো, অর্থাৎ মরার উপরে খাড়ার ঘা পড়লো। এবার দেখো অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক শর্তটা কি ছিল। জার্মানির অর্থনীতি ধ্বংস করে জার্মানকে পঙ্গু করার উদ্দেশ্যে বিজয়ী মিত্রশক্তি জার্মানির ওপর বেশ কিছু কঠোর অর্থনৈতিক শর্ত চাপিয়ে দেয়। সেই অর্থনৈতিক শর্তগুলি কি কি, এটাও কিন্তু
অর্থাৎ মিত্রশক্তি যে জার্মানির উপর যে শর্তগুলি চাপিয়ে দিল, শর্তগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে আসতে পারে। তাহলে শর্তগুলি দেখো, 1 নম্বর, যুদ্ধের সময় একতরফাভাবে, যুদ্ধের জন্য একতরফাভাবে জার্মানিকে দায়ী করা, জার্মানির কাছ থেকে 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দাবি করা হয়। 2 নম্বর দেখো, জার্মানিকে তার বেশিরভাগ বন্দর কি করা হয়, ফ্রান্স ইংল্যান্ডকে প্রদান করতে বাধ্য হয়। তারপর দেখো 3 নম্বর দেখো, রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ হিসাবে ঘোষণা করা হয়। 4 নম্বর, জাতীয়তাবাদকে স্বীকৃতি দিয়ে ভার্সাই সন্ধির দ্বারা ফ্রান্সকে আলসাস লোরেন এবং পোল্যান্ডকে পশ্চিম এশিয়া, পশ্চিম প্রাশিয়া ও প্রোজেন ডেনমার্কে স্লেজভিগ প্রভৃতি স্থান ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই পোল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, বাহমিয়া প্রভৃতি দেশে বসবাসকারী জার্মানরা জার্মানির সঙ্গে যুক্ত হতে পারেনি। দেখো, দেশের জনগণ অন্য দেশে থাকবে, তারাও কিন্তু তাদের সঙ্গে, অর্থাৎ দেশের স্বদেশের জন্য তারা কিন্তু আসতে পারেনি, অর্থাৎ স্বদেশের বিপদে তারা কিন্তু আসতে পারেনি, সেটাও বন্ধ করে রাখা হয়েছিল। 5 নম্বর দেখো, কয়লা সমৃদ্ধ জার্মানির সার অঞ্চলটি পরবর্তী 15 বছরের জন্য ফ্রান্সের নেতৃত্বে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। অর্থাৎ 15 বছর, বুঝতে পারছো যে এক যুগ পেরিয়েও কিছুটা সময়, এই সময়টা তাদের কাছ থেকে এই কয়লা অঞ্চল, অর্থাৎ যেখানে তাদের সোর্স অফ ইনকাম, সেটাই কেড়ে নেওয়া হয়েছিল। এছাড়াও জার্মানির আলসাস, নিম্ন ওয়ার্ন নদীর তীরবর্তী অঞ্চল, সারল্যান্ড প্রভৃতি স্থানের বেশ কয়েকটি কয়লা ও লোহার খনি জার্মানির হাতছাড়া হয়ে যায়। তারপর দেখো 6 নম্বর দেখো, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, লুক্সেমবার্গকে ভবিষ্যতে লোহা, কয়লা, কাঠ, রাবার ও অন্যান্য কিছু জিনিস প্রদান করতে জার্মানিকে বাধ্য করা হয়। 7 নম্বর দেখো, জার্মানিকে মিত্র শক্তির বাণিজ্য ক্ষেত্র হিসাবে উন্মুক্ত করার কথাও ঘোষণা করা হয়। দেখো, এবার এখানে একটা কিন্তু জবরদস্তিমূলক সন্ধি বলে বলা হয়েছে, এটা কিন্তু একটু লক্ষণীয় বিষয়, আমরা কিন্তু এটা পড়ব। এখানে দেখো, এখানে পড়লে এই যে ওই বিভিন্ন ঐতিহাসিকদের মতে যে এই ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়েছে কেন, এর পক্ষে কতগুলি যুক্তি বিভিন্ন ঐতিহাসিক দিয়েছেন এবং বিভিন্ন ঐতিহাসিক কিন্তু আবার তার বিপক্ষে কথা বলেছেন এবং তারা সিস্টেমকেও কিন্তু সিস্টেমকে যুক্তিসঙ্গত বলে মনে করেছেন। তো এটুকু পড়ার পরেই আমরা বুঝে যাব ঠিক কি বলতে চাইছে, এই জবরদস্তিমূলক সন্ধিটা আসলে কি। দেখো, ভার্সাই সন্ধির বিভিন্ন অর্থনৈতিক শর্তগুলির দ্বারা জার্মানির সঙ্গে নির্মম আচরণ করা হয় বলে বিভিন্ন ঐতিহাসিক মনে করেন। তাদের মন্তব্য অনুসারে 1 নম্বরে দেখো, ঐতিহাসিক ল্যামসাম বলেন যে এই ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির 25,000 বর্গ মাইল ভূখণ্ড, 70 লক্ষ জনগণ, 15% কৃষিজমি, 12% পশু সম্পদ, 10% বৃহদায়তন শিল্প কেড়ে নেওয়া হয়। এবার দেখো, খনিজ সম্পদে সমৃদ্ধ জার্মানির সার অঞ্চল মিত্রপক্ষ দখল করে নেয়, জার্মানির বহু নদী আন্তর্জাতিক নিয়ন্ত্রণে চলে যায়। 2 নম্বর দেখো, বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানোর পর জার্মানির উৎপাদিত দ্রব্য, রাবার, 65% লোহা, 40% কয়লা মিত্রপক্ষ দখল করে নেয়। ফলে এই জার্মানি একেবারে নিঃস্ব হয়ে যায়। এইরূপ অযৌক্তিক শর্তের জন্য জার্মান ঐতিহাসিকগণ ভার্সাই সন্ধিকে এই জবরদস্তিমূলক সন্ধি হিসাবে অভিহিত করেছেন। তাহলে দেখো, এই ভার্সাই সন্ধিকে এই জবরদস্তিমূলক সন্ধি বলা হয়েছে কেন। 3 নম্বরে দেখো, অবশ্য ঐতিহাসিক গ্রাথর্নে, হার্ভি প্রমুখ ঐতিহাসিক ভার্সাই সন্ধির শর্তগুলিকে অযৌক্তিক বলে মনে করেন না। কারণ কি, তাদের মতে বিশ্ব ইতিহাসে দেখা যায় যে বিজয়ী পক্ষ সর্বদা পরাজিত পক্ষের ওপর একতরফা সন্ধি চাপিয়ে দেয়। এটা ঠিকই যে যারা জয়লাভ করে তারা কিন্তু পরাজিতর উপরে একটু অত্যাচার বা অবশ্য শর্তগুলো চাপিয়ে দেয়, এটা সিস্টেম। জার্মানির যুদ্ধে জয়ী হলে জার্মানিও অনুরূপ সন্ধি চাপিয়ে দিত, এটাও তিনি বলেছেন। তবে এই মিত্রপক্ষ চুক্তি রচনার সময় জার্মানির প্রতি যে কঠোরতা দেখিয়েছিল, চুক্তি রূপায়ণের সময় তা দেখানো হয়নি। তাই অধ্যাপক ডেভিড টমসন ভার্সাই সন্ধিকে ভ্রান্ত স্থানে, কঠোর ও ভুল পথে উদারতা বলে অভিহিত করেছেন।
এইবার চলে আসবো আমরা লাস্ট পয়েন্ট অর্থাৎ জাতিসংঘতে চলে আসবো। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘে প্রতিষ্ঠা হয়। তো এই জাতিসংঘ প্রতিষ্ঠার মূলে দেখো, 1 নম্বর, জাতিসংঘ প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন 1913 থেকে 1921 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাই তাকে জাতিসংঘের জনক বলা হয়। উইলসন তার এই চতুর্দশ নীতি বা 14 দফা 14 নম্বর শর্ত বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে জাতিসংঘ বা লিগ অফ নেশনস নামে পরিচিত করা হয়, লিগ অফ নেশনস নামে পরিচিত। এবার দেখো, চলে যাব আমরা পরের পাতাতে এসেই দেখব যে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয় প্যারিসে শান্তি সম্মেলনে। দেখো 1919, এতে প্যারিসে শান্তি সম্মেলনটা কবে ঘটে? 1919 ঘটে। এবার দেখো, এই প্রস্তাবে সর্বসম্মতভাবে গৃহীত হলে এই সম্মেলনে উইড্রো উইলসনের সভাপতিত্বে গঠিত 19 সদস্যের একটি কমিটি জাতিসংঘের খসড়া সংবিধান রচনা করা হয়। 2 নম্বর, দেখো, ভার্সাই সন্ধির 1919 খ্রিস্টাব্দে প্রথম খণ্ডে এই খসড়া স্থান পায়। এই খসড়া লিগ কভেনেন্ট বা লীগের গঠনতন্ত্র বা লীগের চুক্তিপত্র। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এইটুকুর মধ্যে বিভিন্ন রকমভাবে এই কোশ্চেনটা আসতে পারে। লীগের গঠনতন্ত্র অনুসারে 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়, অর্থাৎ জাতিসংঘ কবে প্রতিষ্ঠা? 1928 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধিবেশনে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 40। তারপরে দেখো, এই সংখ্যাটা কত কমে দাঁড়ায়, বেড়ে দাঁড়ায়। দেখো, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে এই সংখ্যা 46-এ পৌঁছয়। 3 নম্বর, দেখো, এই সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই জাতিসংঘের প্রথম কার্যালয় স্থাপিত হয়। অর্থাৎ কোথায়? এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে। এবার দেখো, এই জাতিসংঘে দুই ধরনের সদস্য ছিল। দেখো, জাতিসংঘের সব জায়গায় কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ টাইপের দুটো দল থাকে, এখানেও কিন্তু সেটা ছিল। যুদ্ধের সময়কালে মিত্রপক্ষীয় রাষ্ট্র বা কোনো নিরপেক্ষ রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করলে তারা প্রাথমিক সদস্য হিসাবে গণ্য হতো, এবং যুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলি জাতিসংঘের সদস্য হলে তারা সাধারণ সদস্য হিসাবে গণ্য হতো। তাহলে দেখো, দুই রকম মেরু কাজ করে। তো এই এই ছিল আজকের আলোচনা। এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ যে কোশ্চেনগুলো আসার মতো, কিছু ব্রড কোশ্চেন, কিছু শর্ট কোশ্চেন, কিছু একেবারে এমসিকিউ, কিছু 2 নম্বর কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো উত্তর সমেত, আর কিছু বই থেকে আমি বলে দেবো। এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা এখান থেকে পড়ো, তাহলে থার্ড সামেটিভ কিন্তু একেবারে সফলতা লাভ করবেই করবে। তাহলে চলো সেই কোশ্চেনগুলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই চ্যাপ্টার থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো দেখো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, 1 নম্বর কোশ্চেন হচ্ছে উইড্রো উইলসন কে ছিলেন? উইড্রো উইলসন ছিলেন মার্কিন রাষ্ট্রপতি, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দ। এবার দেখো, 2 নম্বর কোশ্চেন, দেখো, 14 দফার শর্ত ঘোষণা করেন কে? এই মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 14 দফা শর্ত ঘোষণা করেন। 3 নম্বর কোশ্চেন, দেখো, প্যারিসের শান্তি সম্মেলন কবে ঘটে? অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে ঘটে। 4 নম্বর, দেখো, প্যারিসের শান্তি সম্মেলনের মধ্যমণি কারা ছিলেন? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাই কিন্তু বিগ ফোর নামে পরিচিত। এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে। এই দলের মধ্যে 4জন ছিল, 4টে প্রধান ছিল। 1 নম্বর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো ও ইটালির প্রধানমন্ত্রী ভিত্তোরিও। এই চার প্রধান কিন্তু এই দলে ছিল। এই 4জনকেই একসঙ্গে বলা হয় বিগ ফোর, অর্থাৎ বিগ ফোর মানে 4 বৃহৎ শক্তি। 5 নম্বর কোশ্চেন, দেখো, বিগ ফোর অর্থাৎ 4 বৃহৎ শক্তি বা বিগ ফোর কি? এটা আমরা বলেছি বই থেকে পড়তে, মানে আমরা এখানটা যেটা পড়লাম যে এই যে 4জন রাষ্ট্রপ্রধান নিয়ে যে একটা দল, এটাই কিন্তু বিগ ফোর নামে পরিচিত। আমরা বই থেকে এটা বিগ ফোর এখানে কোন জায়গা থেকে কোনটুকু লিখবো সেটাও কিন্তু আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের কাছে সবচেয়ে সুবিধা হবে। এইবার দেখো, আমরা এইখানে বিগ ফোর এখান থেকে লিখবো, এইখান থেকে পড়বা, অর্থাৎ কত পাতা? পাতাটা দেখো, পাতাটা হচ্ছে, দেখো, 103 পাতার এইখান থেকে আমরা পড়বো, এখান থেকে পড়বো, একেবারে চলে যাব এই পরের পাতায়, ঠিক এই পর্যন্ত। এটা হচ্ছে বিগ ফোর নামে পরিচিত। আমি বলেছি বই থেকে দেখিয়ে দিলাম।
এবার দেখো 6 নম্বর কোশ্চেন, দেখো বিগ ফোর সম্মেলনের সভাপতি কে ছিলেন? এই বিগ ফোর সম্মেলনের সভাপতি ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো, প্যারিসের শান্তি সম্মেলনে উইড্রো উইলসনের আদর্শবাদগুলি লেখো। অর্থাৎ 104 পাতাতে আমরা চলে যাব। 104 পাতায় উইড্রো উইলসনের এই দেখো প্যারিসের শান্তিতে উইড্রো উইলসনের এই আদর্শবাদ, এখান থেকে এই যে 4টে পয়েন্টস, এই 4টে পয়েন্টস আমরা এইটুকু পড়বো, এখান থেকে এইটুকু 104 পাতায় এখান থেকে এই কোশ্চেনটার উত্তরটা এই জায়গা থেকে তোমরা পড়বে, তাহলে কিন্তু উত্তরটা সুন্দর হবে। চলে যাব পরের পাতাতে। পরের পাতাতে গিয়ে কোশ্চেন যেটা আমি শেয়ার করেছি সেই কোশ্চেনগুলো হলো, দেখো একটুখানি তোমাদের দেখাই। সেই কোশ্চেনগুলো হলো এখানে 7 নম্বর কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেন, দেখো ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে 28 জুন এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। 8 নম্বর দেখো, প্যারিস শান্তি সম্মেলনে মোট কটি চুক্তি স্বাক্ষরিত হয়? মোট 5টি চুক্তি স্বাক্ষরিত হয়। 9 নম্বর কোশ্চেনটা দেখো, প্যারিস শান্তি সম্মেলনে চুক্তিগুলি লেখো। এই প্যারিস সম্মেলনের চুক্তি, এই যে প্যারিস সম্মেলনের চুক্তি, এটা বই থেকে আমরা লিখবো। তাহলে বই থেকে লিখবো প্যারিস সম্মেলনের চুক্তি, প্যারিস সম্মেলনের চুক্তিগুলি, দেখো এই যে স্বাক্ষরিত সন্ধি বা চুক্তিগুলি, এই দেখো এখান থেকে কিন্তু আমরা লিখে দেবো এইটুকু চুক্তিগুলি কি কি হয়েছিল। এবার পরের কোশ্চেন দেখবো যে প্যারিসের শান্তি সম্মেলনে, বই থেকে লিখেছি। আচ্ছা, কাকে, 10 নম্বর কোশ্চেন দেখো, কাকে জাতিসংঘের জনক বলা হয়? অর্থাৎ উইড্রো উইলসনকে কিন্তু জাতিসংঘের জনক বলা হয়। 11 নম্বর কোশ্চেন দেখো, লিগের চুক্তিপত্র কি? টিকা লেখো। 106 পাতা, লিগের চুক্তিপত্র কি? দেখো এটা লিগের চুক্তিপত্র, টিকা লেখো। এই দেখো 106 পাতায় চলে যাব। 106 পাতা থেকে লিগের চুক্তিপত্র, দেখো এই যে চুক্তিপত্র, খসড়া চুক্তি, হ্যাঁ, এখান থেকে আমরা এটুকু লিখবো। এবার 105 পাতায় কোশ্চেন, জাতিসংঘ গঠনের বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করে। 105 পাতায়, 105 পাতায় দেখো বিভিন্ন পদক্ষেপ, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেই পদক্ষেপগুলো হলো, দেখো এখান থেকেই রয়েছে যে যে এখানে দেখো বিভিন্ন অর্থনৈতিক শর্ত, দেখো এই শর্তগুলি পেয়ে গিয়ে জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপে আলোচনা করো। 105 পাতা থেকে, এই যে 105 পাতায় এই যে এখানে পেয়ে গেছি। প্রথম বিশ্বযুদ্ধের, এখান থেকে আমরা লিখব যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। সেই পদক্ষেপগুলো 1 নম্বর, এখানে চলে যাব। 2 নম্বর, দেখো এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হয়। তাহলে আজকের এই আলোচনা থেকে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে থেকে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন যেগুলো আসার মতো সেগুলো কিন্তু তোমরা একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু এইগুলো পড়লে পরে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। দেখো এটা স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করছি। দেখো এটা পুরোটা এসে যাবে, ঠিক এইভাবে ধরলেই পুরোটা এসে যাবে, পুরো বোর্ড সমেত এসে যাবে। এটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু পড়তে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে এবার পরের পাতাটা একটু তুলে নেব, তাহলে কিন্তু সুবিধাই হবে। পরের পাতাটা দেখো, এখানে 7 থেকে 12 পর্যন্ত রয়েছে, এটা পুরোটাই আসছে। এটা কিন্তু সুন্দর করে তুলে নাও, আমি সুন্দর করে ধরছি। এখানে 7 থেকে 12 পর্যন্ত তোমরা তুলে নাও স্ক্রিনশট, তাহলে পড়তে সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে হবে কি, বন্ধুরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আর আমি তারপরে বলবো যে এই ছায়া প্রকাশনের যে ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও সুভাষ মুখোপাধ্যায়, অর্থাৎ সুভাষ বিশ্বাস এই রাইটারের বইটা বেশ ভালো, অর্থাৎ সব বই ভালো, কিন্তু আমি তার সত্ত্বেও বলবো এখানে কিন্তু একটা ডিটেলস ব্যাপারটা লেখা আছে। তাই আমি বলবো যে এই বইটা থেকে পড়লে পরে আরও বেশি কিছু জানতে পারবে, সব বই থেকেই জানা যাবে, এবং যার জানার সে তো সমস্ত বই থেকেই জানতে পারবে। এবং শুধু যে আমরা এটাই পড়বো তা নয়, এখান থেকে পড়বো, এবার যদি এর পাশাপাশি কোনো রেফারেন্স বই থাকে সেখান থেকে পড়বো, যে এখান থেকেই পুরোটা পড়বো তা নয়, তবে এটাই বলবো প্রথম পড়তে, আর এর পাশাপাশি অন্য বইও পড়তে। আবার যারা অন্য বই কিনেছো তারাও কিন্তু এই রাইটারের বইটা কিনে নিও, যে জিকে পাহাড়ি সুভাষ বিশ্বাস, এই বইটা থেকে পড়লে সব কোশ্চেনের উত্তর কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।